এসো গল্প করি প্রাইম, হারিয়ে যাওয়া গল্প আরও একবার। নমস্কার, আমরা এসো গল্প করি আর আপনি শুনছেন এসো গল্প করি প্রাইম। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মুক্তি। গল্পের সূত্রধার আমি বরেন, গল্প পাঠে রিতম এবং প্রাহি, এডিটিং, মাস্টারিং এবং মিক্সিংয়ে প্রীতম। এসো গল্প করি প্রাইম আমাদের একটি নতুন উদ্যোগ, আর এই উদ্যোগে আপনাদের সাপোর্ট অত্যন্ত জরুরি। তাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী গল্পের আপডেট আপনি সবার প্রথম পান। শুরু হচ্ছে আজকের গল্প মুক্তি। ওর ভালো নাম বোধহয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতি যুগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরে যুগী। নিস্তারিণীর স্বামী হরি যুগীর গ্রামের উত্তর মাঠে কলা বাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট্ট একটা মণিহারি জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত কার 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতেও নেই, অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলেই আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাক সে কথা। হরিযোগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি। অনেক পুষ্যি বাড়িতে। দুবেলা 15-16খানা পাত পড়ে। হরিযোগীর মা, হরিযোগীর 2টি ছোট ভাই, 1 বিধবা ভাগ্নি আর 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাঁটার চচ্চড়ির অভাব কোনোদিন হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ার যোগান দিয়ে তার বদলে টাকা আসত। গ্রামের মধ্যে সুন্দরী বৌঝির কথা উঠলে সকলেই বলতো হরে যুগীর বউয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্থ ঘরের বউ স্নান করে ভিজে কাপড়ে ঘোড়া কাঁধে নিয়ে যখন সে গ্রামের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্দাম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু ঘুরিয়ে দিত। এই গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফেরবার সময় তুঁত বটের ছায়ায় প্রস্ফুট তুঁত ফুলের মাদকতায় সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘোড়া কাঁধে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা তুঁত ফুল সুবাস ছাড়বে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয় কে নয় করবার এমন ওস্তাদ আজ ছিল না। চরিত্র হিসেবেও যে নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এই হেন তুলসী দারোগা হঠাৎ উতলা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্য বধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোকও লাগালে। হরিযোগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল তাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে। জাত মান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শখ তার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আরেকজন লোক কিন্তু কিঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাই পাড়া। গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল। সন্ধ্যার প্রাককালে, শীতকাল। হঠাৎ সে দেখলে কাদের একটি বউ ঘোড়া শুদ্ধ পা পিছলে পড়ে গেল।
খুব সম্ভব তাকে দেখি। রতিকান্ত কলকাতায় থাকত। দেশের ঝি বউদের সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে নিল, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গস্পর্শ করলে না। একটু পরেই সে দেখল বধূটি মাটি থেকে উঠতে পারছে না। বোধহয় হাঁটু মচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা উঠতে পারবেন না? হাত ধরে তুলব। তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করে তার কোমল হাতখানি ধরে বললে, ওঠো মা, আমার উপর ভর দিয়ে ওঠো, কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতার সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী। সে ছিল যোগী পাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভাঙতে হয়, খার কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস অক্লান্ত। যেমনই পরিশ্রম করতে পারে তেমনই মুখরা, তেমনই সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে গোসাই পাড়ার বাবুদের ছেলে, তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে এক ছড়া সুপক্ক চাপা কলা ও নিজের হাতে তৈরি বাঁশ শোলা ধানের খইয়ের মুরগি পাঠিয়ে দিল গোসাই বাড়ি। বললে, যাও, এটা আমার ছেলেকে দিয়ে এসো গে। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনোদিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনোদিন আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেকদিন পরে। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টি গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীদের বাড়ির পশ্চিম উঠোনে ছোট্ট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণ পাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পেছনের জামতলায় ওল তুলছে, এমন সময় বাড়ুজ্জে বাড়ির মেয়ে খান্তমণি এসে বলে, ও যুগী বউ। কি দিদিমণি? একটা কথা বলবো? কি বলো না দিদিমণি। আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলায় শুকুচ্ছে না। কাল ধান ভেনে 2টো চিড়ে হয়েছিল। তোমাদের ঘরে চাল আছে গা, কাঠা খানেক দেবে? নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইল। বাড়ুজ্জে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি, চাল আছে ঘরে, শাশুড়িকে লুকিয়ে দিতে হবে, দেখতে পেলে বড্ড বকবে আমায়। তা বকুকে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব? আর একবার বাড়ুজ্জে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নামডাকওয়ালা খান্ডার বউ। শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধাত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বাড়ুজ্জে বাড়ির বেড়ার কাছে বড় সেগুন তলার ছায়ায় ঠাকুরন চুপ করে দাঁড়িয়ে হাঁপুস নয়নে কাঁদছেন। গিয়ে বলে, ঠাকুরন, আসুন, আমাদের বাড়ির দাওয়াতে বসবেন। বড় বউ বকেছে বুঝি? ঠাকুরন সূচি বেয়ে মানুষ। তাছাড়া বাড়ুজ্জে বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়িতে আশ্রয় নিলে তার মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও গা। আমার কপালে এ যখন চিরদিনের,
তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ যেদিন চটকতলায় চিতে শোবে সেদিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কাল নাগিনী যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। চুপ করুন নগিন্নি, বউ শুনতে পেলে আমার স্তক রক্ষে রাখবে না। আসুন আপনি আমার বাড়িতে, এখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে? নগিন্নিকে বাড়িতে নিয়ে গিয়ে সে নিজের হাতে তার পা ধুয়ে দিয়ে পিঁড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেওয়ার খুব ইচ্ছে থাকলেও সে বুঝল বড় বাড়ির গিন্নি নঠাকুরান এই বাড়িতে কোনো কিছু খাবে না, খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় এক ছড়া মর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছু নেই। কলা বাগান আছে, কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারি নে। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মণিহারি জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবে বলো? ফুলন শাড়ি আনবো? না শোনো, ওসব না। একরকম আলতা উঠেছে, আজ মজুমদারের বাড়ি দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশি নিতে থাকে। কি একটা নাম বললে, ভুলে গিয়েছি। শিশি নিতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা। কাঠির আগায় তুলো দেওয়া, তাতে করে মাখতে হয়। ভালো কথা, তরল আলতা, তরল আলতা। কত দাম? 10 পয়সা। হ্যাঁ গা, আনবে এক শিশি নিয়ে আমার জন্যে? দেখবো খন, গোটা 5 টাকা যদি খেয়ে দে মুনাফা রাখতে পারি, তবে ওই এক শিশি নিয়ে ওই যে কি আলতা তোর জন্য ঠিক এনে দেবো। এইভাবে ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাবন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই সর্বপ্রথম তরল আলতা পায় দেয়। শূদ্র পাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কেউ কখনো দেখেনি। আলতা পরবার সময় যে দেখত সেই অবাক হয়ে থাকত। হাজারি বুড়ি মাছ বেচতে এসেছে একদিন। সে অবাক হয়ে বললে, হ্যাঁ বড় বউ, ও শিশি নিতে কি রে, কি মাখাচ্ছ পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পড়তে বসেছিল। এক গাল হেসে বললে, এ আলতা দিদিমা, এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতাই তো দেখে এসেছি চিরকাল। শিশি নিতে আলতা থাকে কখনো শুনিনি। কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ। এমনি টুকটুকে রং, যেন জগদ্ধাত্রী পীর্তিমের মতো দেখাচ্ছে। এসব 30-35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই। হরিযুগী বহুদিন মারা গিয়েছে। হরিযুগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছেন, আর আছে এক বিধবা যার এক মেয়ে, এক ছেলে। 35 বছর আগের সে উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ আর রোগগ্রস্তা শীর্ণকায় মলিন বসনা প্রৌঢ়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হরিযুগীর মৃত্যুর পর তাদের সে গোয়াল ভরা গরু ও গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে। ঘরের চালে খড় নেই। 3-4 জায়গায় খুঁচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না।
গত বর্ষায় চালের উপর উচ্ছেলতা গজিয়ে একদিকে ঢেকে রেখেছে। মাটির দাওয়ার খানিকটা ভেঙে পড়েছে, পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে সংসার চলছে। সংসারের কর্তা, যার আয় সংসারের স্ত্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সে এই সংসারের কর্ত্রী, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মণিহারির দোকান আর কলা বাগানটা কোনো রকমে বজায় রেখেছিল। 3 বছর আগের এক ভাদ্র মাসের খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুরমা নাতিকে খুঁজতে বার হচ্ছে এমন সময় বেলেডাঙ্গার 2 মুসলমান পথিক এসে খবর দিলে সাধন মুখ গুঁজড়ে কলা বাগানের ধারের পথে কাদার উপরে পড়ে আছে। দেহে বোধ হয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলে সাধন সত্যি উপুড় হয়ে কাদার উপর পড়ে, সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গার রাঙা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। গরিবের ঘরের ব্যাপার 2 দিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। ক্রমে বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযুগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পর বৎসরই সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের, বেশ কর্মঠ, স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকত সে নেই। এখন তার নাম সাধনের মা, কেউ ডাকে পিন্টুর ঠাম্মা। পিন্টু সাধনের শিশুপুত্র, এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। ও পিন্টু, পিন্টু। পিন্টু উঠানের জামতলায় খেলা করছিল। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বলে, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ 2টো ভাত খাবো, বল তোর ঠাকুরমাকে। পুত্রবধূ ঝঙ্কার দিয়ে বললে, ভাত বললি অমনি ভাত খাবা কোথা থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুরমাকে। তবে একগাল খই কি চিড়ে ভাজা যা হয় দে, এখন খিদে মোলাম। হ্যাঁ, আমি তোমার জন্যই বামুন পাড়ায় বেরোই লোকের দৌড় দৌড়। অসুখ হয়েছে, চুপটি করে শুয়ে থাকো তো বাবু। ওরা ওই রকমই। সাধনের বউ মুখ ঝঙ্কার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ তাই সে ভাবে এক সময়। তারও একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো তার? আশ্চর্য। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বলি বউ, তোমার আকেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর হয়েছে 24 পৌরের জন্য, ভাত খেলেই হলো অমনি। বলি স্বামী খেয়েছ, পুত্তর খেয়েছ, দেওর খেয়েছ, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবু সে বললে, স্বামী পুত্তুর তো তুমিও খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত তো মারো 3 বেলা, লজ্জা করে না বলতি? নিস্তারিণীর শাশুড়ি এই কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কান্ডি বাঁধালে। ওকে কিছু খেতে দিবি রে, আজ বলে দিচ্ছি। এই সংসারে যে খাটবে সে খাবে। আমরা সবাই মায়ে জিয়ে খাটি, ও শুধু শুয়ে শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলি এ সংসারে চলে না। তার ওপর আবার যে সে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ।
মুখ হলদে, হাত পা ফুলেছে। ও কি সহজ রোগ? ও আর উঠবেও না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামনে রাখতো, তারই আয় বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলা বাগান তবদির করতে গিয়েই বাঁচা আমার চলে গেল। উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযুগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলাই এই সংসারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলিকাতায় পাঠায়। গত বছরখানেক এই ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সেই টাকাটা থেকে 20টি টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এই গ্রামের ব্রাহ্মণ পাড়ায় যোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনো দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তরের চাষা গায়ে হাঁসের ডিম, মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণ পাড়ার বিক্রির জন্যে। নির্মলা নিজেও বসে থাকে না। তিনু গাঙ্গুলির বাড়ির ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এ সংসারে এখন নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তিরহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে, রোগের দুষ্ট ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযুগী বেঁচে থাকলে তার সে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শোনবার লোক কে আছে এ সংসারে? যুগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারা বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এই মাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করি, মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ, আমার কিনা রাক্ষসী ডাইনি বলে আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। সে তো তুমি ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি 2টো ভাত। না, আজ না। তোমার গাল ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? আচ্ছা, এখন চুপ করো। বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো এখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে এ কথা ঠিকই, বিশ্রী চেহারা হয়ে গিয়েছে এই কথাও ঠিকই। ওর দিকে যেন আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকাতে আরো দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, 2টি ভাত তাই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সময় সে নাতিকে ডেকে চুপি চুপি বলে, পিন্টু, 2টো পেয়ারা পেরে আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি না বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলে খেয়ে দিয়ে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে। ঠ্যাং ভেঙে দেবো যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুঁশ হয়ে পড়ে রইল। কখন যে এ বাড়ির লোকে খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা বাঁশ ঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই ও চি চি করে প্রথমেই ডাকলে,
ও পিন্টু, পিন্টু, আমার জন্যে সেই পেয়ারা এনেলি? আনিসনি? ছেলে মানুষ ভুলে গিয়েছিস? বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না। মা দেখে ফেললে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলে, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এ সময় বাড়িতে কেউ থাকে না। আরও দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতাও নেই। বেশ খানিক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বললে, হ্যাঁ জ্যাঠাইমা, ডেকেছিলে? কাতরে কাতরে মরে গেলাম। তা যদি তোমাদের একজন উত্তর দেবে। একজন এমন রুগী বাড়িতে রয়েছে। বস এখানে একটু। তারা ওর মায়ের মতো ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোণে, পাশেই শ্বশুর বাড়ি। নবীন যুগের ছেলে অভিলাষ তার স্বামী এইমাত্র শ্বশুর বাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়। অভিলাষ এক্ষুনি গরম মুরকি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামি নিয়ে আয়, মুরকি খেতে দেব। এই জন্যই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্য সে এখন এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বলল, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না। তোমার জামাই মুরকি মেখেছে, নিয়ে বেলডাঙায় ফিরি করতে বেরোবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই। মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে। ঠাকুরমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে। মা, দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না। আমার নাম করিস নে যেন। সে আমি পারবো না। অসুখ গায়ে মুরগি খাবে কি? তারপর শেষকালে ঠাকুরমা টের পেলে আমায় বুকে ভূত ছাড়াবে। ও বৌদিদি, শুনে যাও, জেঠিমা ডাকছে। বলি, ডাকের ওপর ডাক কেন? তো আমার সংসারে কাজকর্ম নেই না? তোমার কাছে বসে থাকলে চলবে? কি বলছো বলো? তা রাগ করিস নে আমার ওপর বৌমা। আমায় দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি চলে? তবে আমি কি খাবো? খিদে পায় না। আমি জানি নে, আদিক্ষেতার কথা শোনো। খিদে পায় তা আমি কি করব? ঠাকমা এলো বলে। ঠাকমা না বললেই আমি ভাত দিতে পারবো না। কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেল চিটে বালিশটা ভিজিয়ে দিল। এমন কথাও লোককে লোকে বলতে পারে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটুকু, ওই অবোধ শিশু। মা সাধ্বে কালী তার মঙ্গল করুন। সে না তার ঠাকুমা? বৌমা বলে কিনা গেলে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুন বাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো গো দিদি? দেখি, গা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে? ছোট বউ, তুই আবার আমায় চুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়। আজ আমায় বৌমা বলেছে, ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়। বলো তুমি। চুপ করো গো দিদি, চুপ করো। সবই তোমার কপাল। পীরতিমের মতো বউ ছেলে, সব তো দেখছি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগল। নির্মলা বললে, শুনেছ কাণ্ড? বাজারে নাকি চালের পানি 1.5 টাকা। ভাত আর খাতি হবে না। বলাই আর কত রোজগার করবে?
কি করে এই বিধবার পুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিষ্পৃহ, তবুও 1.5 টাকায় 1 পালি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরের মধ্যেও চমকে উঠল। সেকালে যে তাদের গোলার ধান বিক্রি হয়েছে 18 টাকা করে, সরু বাঁশ শোলা কি চামরমণি ধানের মন? মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 3.5 সের হয়ে উঠল চালের দাম। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালের খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করতেন না কখনো, কিন্তু তখনকার দিনে এ সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার ওপর কথা বলবার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ নিয়ে এসে বললে, ও দিদি, খেয়ে নাও একটু দুধ। আমার এখানে একটু বস ছোট বউ। কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই। এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের ছিঁড়ে কুটতে হবে বাড়ুজ্যেদের। তারপর আবার যে একা, সে একাই। সারা দিন রাত আজ 1 মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। 1 দিন 2 দিন করে কত দিন যে কাটল, নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে। সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটুও বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পাবে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে, আর কেবল সবাইকে বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ বাঁশ ঝাড়ে আম গাছের মাথায় তেলা কুচো লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোতা উঠোনের রাঙা ডাঁটা শাক ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। বিকেলে উপাড়ার বুধো গোয়ালার মা দেখা করতে এসে বলল, ও মা, এ কি চেহারা হয়ে গিয়েছে! আহা, কতদিন আসেনি বলি। শুনছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদরি হয়েছে বুঝি? পেট যে ফুলেছে বড্ড। সোনার পিরতিমে চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন হরি প্রথম বিয়ে করে এলো, ওই আমতলায় দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একেবারে ঝলক দিয়ে গেল যেন। সে চেহারার আর কিচ্ছু নেই। এমন লক্ষ্মী বউ! আহা, তার এত কষ্টও ছিল অদেষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিষ্পৃহ উদাসী হয়ে পড়েছে। এইসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে যেন কথা বলছে। সেকালের বড় বউ তো কোন কালে মরে হেজে গিয়েছে। সেই রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ আজ কোথায়? কেবল খেতে ইচ্ছে হয়। পান্তা ভাত কতকাল খায়নি, কেউ দেয় না, দেখাই করে না এসে। সন্ধ্যার পরে নির্মলা এসে একটু কাছে বসে। ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনির বাড়ি থেকে। 2টো তালের পড়া। গিন্নি ভাজছে, তা আমাকে খেতে দিলে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বললে, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই,
অমন ফুলের ঢোল হয়ে উঠেছে পাপড়ি দেখে, তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। অমন বলিস নে বৌমা, মুখে তোর পোকা পড়বে। সতীলক্ষ্মী মেয়ের নামে কিছু বলো না, তোর আপন শাশুড়ি না। তুই ওসব কথা মুখে বের করিস কি করে? আজ না হয় অমন হয়ে গিয়েছে, ও যে কি ছিল আমি সব দেখেছি। এই সংসারের যা কিছু ঝক্কি চিরডা কাল ও পুইয়েছে। দেওরদের মানুষ করা, বিয়ে থাওয়া দেওয়া, ও না থাকলে সংসার টিকতো না। আজ না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বললে, হোকগে যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর ওপর আমার এতটুকু ছেন্দা নেই, যতই বলো। কি বলিস বৌমা? ও ছেলে খেয়েছে? যাবার অদেষ্টে যায় চলে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি তুই স্বামী খেয়েছিস। এই কথার উত্তরে খুড়শাশুড়ি ও বউয়ে তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না, একবার চেতনা সজাগ হয়ে ওঠে। তখন কেবল এদিক ওদিক সে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে কেমন যেন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউ কাছে আসতে চায় না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাওনি যে, খাইয়ে দেব? নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও। সাধনের বউ ভাত দুটি খাইয়ে এঁঠো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি ফিরল। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বললে, ঠাকুর, ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনি হলো। যাকে অবোধ বালিকার মতো আবদারের সুরে বলল, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল পরদিন দুপুর থেকে। সে অসুখের ঘোরে কোন বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। বাণুজ্যেদের নগিন্নি যেন এসে হেসে হেসে বলছেন, আমায় আজ 2 কাঠা চাল ধার দিতে হবে বউ। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? যেসব লোক কত কাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিন রাত ওর বিছানার চারিপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন পূর্বের শরতের অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর এই ইলিশ মাছটা ভারী সস্তায় পেয়েছি আজকে হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনে হঠাৎ আজ এমন অপ্রত্যাশিত অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন ও কোনটা সত্যি। সে এক গাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বলে, সতীলক্ষ্মী সঙ্গে চলে গেল, বৌমা পায়ের দুলনে। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় জায়ের পায়ে হাত ঠেকায়।
কেমন লাগলো আজকের গল্প কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করি প্রাইমকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে সামনের সপ্তাহে ঠিক এই সময়েই এক নতুন গল্পের সাথে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।